দেরি এবং দেরি সেকেন্ড টাইম ভুটান ক্যাচিং। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা স্পেশাল এই কারণে, কারণ এই ট্যুরটার পরই আমাদের পৃথিবীতে কোভিড চলে আসে এবং আমাদের বিদেশ যাত্রা বন্ধ হয়ে যায়, এবং বলতে পারেন এটাই আমার লাস্ট ফরেন ট্যুর কোভিডের আগে। আমরা 2020-এর 2রা মার্চ জার্নি শুরু করি এবং দেশে আসি 6ই মার্চ, এবং আপনারা জানেন 8ই মার্চ থেকে বাংলাদেশে কোভিড শুরু হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ড্রু কেয়ারে উঠেছি। এটা একটা বড় বোয়িং যেটা ওরা দেয়, এবং দেখেন পেছনটা কিন্তু পুরোটাই ফাঁকা। তো চলেন সামনে দেখি কি হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা যে বিমানটি উঠেছিলাম ততক্ষণে কিন্তু আসলে কোভিডের ডামাডোল বেজে গিয়েছে। তো জানি না সেই জন্যই কিনা বেশ ফাঁকা ছিল ফ্লাইটটা। আমি গত বছরও ভুটান ভ্রমণ করেছিলাম এই ড্রু কেয়ারে। তো বাবা মা নিয়ে এবার যাচ্ছিলাম এবং আমার চিন্তা ছিল যে ছোট বিমান যেন না হয়। লাকি ছিলাম সেদিক দিয়ে যে না, ইট ওয়াজ এ মিড সাইজ বোয়িং, সরি এয়ারবাস। তবে আরও বেশি অবাক হয়েছি যে এত প্যাসেঞ্জার কম, সব মিলিয়ে মনে হয় টোটাল 20 থেকে 22 জন প্যাসেঞ্জার ছিল এত বড় একটা ফ্লাইটে। দেখতে পাচ্ছেন আমরা ঢাকা লিভ করেছি, এবং এই ভিডিওটাতে আমরা ব্রিফ করার চেষ্টা করবো পারোতে আপনি ব্রিফলি কোথায় কোথায় যাবেন এবং খাবেন এবং বা ঘুরতে পারবেন। আজকে ঢুকে ফুডটা একটু দেখবো, গতবারের চেয়ে এবার মনে হচ্ছে একটু ইন্টারেস্টিং এবং একটু হেভি মিলে আছে এদের। চেক ইট আউট। আছে হচ্ছে জুস, একটা ক্রোশিয়ান রোল, বিস্কিট, অ্যান্ড আই থিঙ্ক এম্পারিস টাইপ। সো আই থিঙ্ক ইটস ভেরি গুড। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভুটানের আকাশসীমায় চলে আসছি। ওয়ান অফ দ্য বেস্ট ভিউ, যদি কেউ বিমানে আসেন এই ভিউগুলোর জন্য আপনি অবশ্যই এই বিমান চুজ করবেন। আমি জানি না এটা কোনো শৃঙ্গ হবে, হিমালয়ের হতে পারে, অন্নপূর্ণা হতে পারে, আই ডোন্ট নো এভারেস্ট কিনা, বাট লুক এট দিস। মানে একটা মানে আপনার মনে হবে টাকাটা উসুল। তো যাই হোক, বিমানের ভাড়ার ব্যাপারে কিছু কথা বলতে থাকি। যেটা হচ্ছে যে আমি গত বছর যখন, দেখেন কি অসাধারণ, গত বছর যখন আমি ড্রু কেয়ারে ট্রাভেল করি তখন আসলে এটার ভাড়া ছিল 23,500 টাকা, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই 25,000 টাকায়, বাংলা টাকায় এটা বিক্রি হতো। বোয়িংয়ের ক্ষেত্রে বা এয়ারবাসের ক্ষেত্রে, বারবার ভুল বলছি, এটা এয়ারবাসই এরা দেয়, কোনো বোয়িং থাকে না। বিজনেস ক্লাস আরও বেশি। তবে একটা ভালো জিনিস হচ্ছে এদের ভাড়া কখনো কম বেশি হয় না, ফিক্স থাকে। কারণ এটা মোটামুটি দেখা যায় যদি সিট শেষ হয়ে যায় তাহলে আর সিটটা দেখায় না। তবে যেটা এটিআর যদি আপনি পান ছোট বিমান, তাহলে কিন্তু আপনার ওই 23,000 বা 24,000 যেটা ফিক্স নর্মাল ইকোনমি ভাড়া ওটাই থাকবে। ঘটনাটা হচ্ছে যে আপনার এই ভাড়াটা কিন্তু 2020 সালে যথেষ্ট বেড়ে গিয়েছে, প্রায় 27-28 হাজার টাকা পড়ে গিয়েছিল আমার এই ক্ষেত্রে আমি যখন যাচ্ছি। এবং তখনই আমরা শুনছিলাম, হয়তো এই 2021 সালে এসে আপনারা জানবেন যে ভুটানে এরপর প্রতিদিনের জন্য একটা আলাদা ট্যাক্স দিতে হবে। সেটা তখনও ইমপ্লিমেন্ট হয়নি, বাট কথা হচ্ছিল। বাট আমি আপডেটেড নলেজের জন্য যদি বলতে চাই, তাহলে এখনও পর্যন্ত কিন্তু সেই আইনটা পাস হয়নি, কারণ ভুটানে পর্যটক এখনও অ্যালাউই করে নাই। যেহেতু অ্যালাউ করে নাই, তো সেই কারণে ওই জিনিসটা এখনও উইথহেল্ডই হয়ে আছে। তো যাই হোক, এই বললাম ভাড়ার কথা। বড় বিমানে আপনার প্রায় ঘন্টাখানেক লাগবে, আর এটিআরে প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে। প্ল্যানটা হচ্ছে যে আপনি যদি পারোতে নামেন, তো পারোতে অ্যাকচুয়ালি কী কী করবেন। পারোতে নামার পর আপনাকে যেটা করতে হবে, আপনি থিম্ফুতে চলে আসবেন, এবং থিম্ফুতে আসার আগে যদি আপনি চান পারোটাকে একটু এক্সপ্লোর করতে পারেন। সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব পারোতে নেমেই আপনি একটা ট্যাক্সি ক্যাব নিয়ে দেখেন। এটা মার্চের 2020 ছিল। আমি বলি যে ভুটান এটা বেস্ট টাইম যদি আপনি স্নো চান, আপনি স্নো পাবেন এবং একটা ভালো অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট আপনি পাবেন। তো পারোতে নেমে আপনি যেটা করবেন, একটা গাড়ি ভাড়া করবেন। গাড়িটা কেমনভাবে ভাড়া করবেন যেন এটা আপনাকে পারো থেকে বেশ কিছু জায়গা ঘুরিয়ে তারপর থিম্ফু নিয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আমি চেলালা পাস যাব, চেলালা পাস থেকে আমি ফিরে এসে এয়ারপোর্ট ভিউ পয়েন্টে যাব। আমি একটুখানি আপনি বলতে পারেন চাইলে আমি মিউজিয়ামটা একটু ঘুরবো, তারপর হয়তো বা একটু টাইগার নেস্টের নিচে গেলাম, ওঠার প্রশ্ন আসছে না, নিচে গেলাম, এবং তারপর আপনি দুপুরে যদি একটু খাওয়া দাওয়ার ব্রেক নেন, ব্রেক নিয়ে তারপর আপনি থিম্ফুতে আসতে পারেন। এত কিছু করে আপনাকে 4,000 রুপি গুনতে হবে, ভাড়া গুনতে হবে। আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন, এবং এখানে মনে রাখবেন ইন্ডিয়ান টাকার আর ভুটানি টাকার মান কিন্তু সমান। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কথাগুলোর মাঝখানে আমরা সেই যে বিখ্যাত বাঁক নেওয়া ল্যান্ডিংয়ের সময় যে পারো এয়ারপোর্টে যে বাঁকটা নেই, সেই বাঁকের কাছে চলে এসেছি। পাহাড়ের মাঝখান দিয়ে বিমানটা বাঁক নিয়ে ল্যান্ড করে। অসাধারণ ভিউজ আপনার দুপাশে দেখতে পাচ্ছেন, এবং আমরা এইমাত্র ল্যান্ড করলাম। ল্যান্ড করে আমার আগেই বলা ছিল যে আমার ট্যাক্সি ড্রাইভার সে চলে আসবে, আমাকে পিক করবে। তো চলেন নেমে বাইরেই কথা বলছি।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি, আমাদের গন্তব্য হচ্ছে এখন চেলালা পাস। তো সাথে রয়েছে ড্রাইভার শেয়ারিং, গতবার ওকে আমরা নিয়েছিলাম আমাদের সাথে, তবে গতবারের গাড়িটা অসাধারণ ছিল, একটা নিশানের ইলেকট্রিক্যাল ভেহিকল, এবার একটা ওয়াগনার দিয়েছে, তবে বলার পরে বললো যে স্যার আমরা একটু পর ম্যানেজ করে দিচ্ছি। হায়েস্ট মোটরেবল রোড ইন ভুটান, 12,000 ফিটের ওপরে। কেন আমরা চেরালা পাস যাই? চেরালা পাসে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে আপনি যদি অফ টাইমে এসেও যদি আপনার কপাল ভালো থাকে, স্নোফল দেখতে চান, আপনি চেরালা পাসেই পাবেন। আর এই টাইমে তো আপনি অবশ্যই পাবেন, যেটা আমরাও পেয়েছিলাম। এখন জিনিসটা হচ্ছে বাংলাদেশে আমরা অনেকেই স্নোফলের জন্য সিকিম আসি বা কাশ্মীর চলে যাই হয়তো বা, আমি তাদেরকে অবশ্যই রেকমেন্ড করব। এত ইজিলি অনেকেই আছেন স্নোফল পছন্দ করেন আমার মতো, তারা ভুটানের চেয়ে ভালো চয়েস আর হতে পারে না, কারণ আপনি এয়ারপোর্ট থেকে নেমে আধা ঘন্টার মধ্যেই এমন একটা নৈসর্গিক প্লেসে চলে যাবেন, যেটা আমি দেখাবো সামনে, যেটা হয়তো বা কল্পনারও অতীত। তো আমরা প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা যাব চেরালা পাস থেকে, আমরা হয়তো বা ঘুরে এসে আমরা দুপুরের খাবার খেয়ে তারপর থিম্ফুতে ব্যাক করব। তো চলেন দেখি চেরালা পাসের রাস্তার কী অবস্থা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা চেরালা পাসের রাস্তায় প্রায় চলে আসছি। এবং চারিদিকে বরফে ঘেরা, এবং মজার ব্যাপারটা হচ্ছে দেখেন বরফের কতটা পুরু আস্তরণ, এবং এই দেখেন রাস্তায় যতটাই উপরের দিকে উঠছি বরফে ছেয়ে যাচ্ছে। আমার মনে হয় না আমরা পুরো চেরালা পাসে একদম টপ মোস্ট পয়েন্ট উঠতে পারবো, বাট দেখেন বরফের কত মোটা স্তর, দেখা যাক কতটুকু যাওয়া যায় এবং আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই জার্নিটা মনে থাকবে, এই যে কুকুরটা দেখতে পাচ্ছেন পুরো জার্নিটাতে সে আমাদেরকে ফলো করেছে এবং পুরোটা সময় জুড়ে। পিছল গিয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি আর যেতে পারছে না, আরও প্রায় 2-4 কিলোমিটার ওপরে চেরালা পাস, এবং এই হচ্ছে অবস্থা। দেখা যাক কি হয়। नहीं हो पाएगा, छोड़ो। বিকজ রাস্তা অলরেডি ব্লক, মানে একেবারে বন্ধ হয়ে গেছে, চারিদিকে বরফ, অ্যান্ড কিছু করার নাই, চেরালা পাসে উঠা যাচ্ছে না, এত বরফ, রাস্তা বন্ধ। অ্যান্ড এরকম এরকম বড় বড় বরফে, গড, যাতা অবস্থা। কয়েক বছর পর আবার বার্ডস আই ভিউতে চলে আসছি, পেছনে বার্ডস আই ভিউ পয়েন্ট, ইটস রিয়েলি অ্যামেজিং। বন্ধুরা দেখলেন আমরা চেরালা পাসে যেতে পারিনি, আমরা এয়ারপোর্ট ভিউ পয়েন্টটা হয়ে এখন আমাদের টার্গেট হচ্ছে ইন্ডিয়ান আর্মির একটা বাংলা খাবারের রেস্টুরেন্ট, চলেন দেখাই। সময় এই ইন্ডিয়ান একটা আর্মিদের একটা রেস্টুরেন্ট আছে, এখানেই খাই, ব্রিলিয়ান্ট রেস্টুরেন্ট, ব্রিলিয়ান্ট টেস্ট, আজকে ওখানে খাবো। বন্ধুরা আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। প্রথমেই বলি কেন আমি রেকমেন্ড করব। দেখেন আপনি পারোতে থাকেন, পারোতে থেকে থিম্ফু যান অথবা থিম্ফু থেকে পারোতে আসেন, মোট কথা পারোতে থাকলে বাঙালি ফুড, মাছ মাংস ডাল ভাত যাই চান এখানে পাবেন, সাথে এই দেখেন আমাদের দেশের প্রোডাক্ট সহ। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, এটাকে আপনি কীভাবে চিনবেন, যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বলবেন যে এয়ারপোর্টের লাস্ট কর্নারে ইন্ডিয়ান আর্মির রেস্টুরেন্ট যেটা আছে সেখানে যাবো, এবং খাওয়া দাওয়ার পর দেখেন অসাধারণ এই ভিউটাতে আপনি এনজয় করতে পারবেন। বন্ধুরা দেখেন খাওয়া দাওয়া শেষের পরেই একটু পারোর এই রাস্তাগুলো একটু দেখেন যে কতটা বিউটিফুল হতে পারে একটা দেশের, মানে আমি তো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম। তো প্ল্যান অনুযায়ী আমরা খাওয়ার পর চলে গিয়েছিলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছেন দুটো বিল্ডিং, একটা পাহাড়ের ওপর একটা নিচে, পারো জং এবং পারো মিউজিয়ামে, এবং পাহাড় থেকে দেখেন কতটা বিউটিফুল হতে পারে এই পারো ভ্যালি। তো যাই হোক, এই যে রাস্তাটা দেখছেন এটা দিয়ে আমরা পারো জং এবং মিউজিয়ামে চলে যাব। তো এটা আমরা গত বছরও দেখেছিলাম, তো এবার আমরা বাবা মাকে আবারও দেখাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব টাইগার নেস্টে। অবশ্যই আমরা এই বয়স্ক মানুষগুলোকে কষ্ট করে ওখানে ওঠাবো না, তবে যতটুকু কাছাকাছি দেখানো যায় ততটুকুই দেখাবো, এবং আপনাদেরকেও দেখাবো যে অ্যাকচুয়ালি আপনি কীভাবে প্ল্যান করতে পারেন, কারা উঠবেন বা কারা উঠবেন না। তো আজকের এই যে পুরো আমরা যে জিনিসটা যে প্ল্যানটা করেছি, এটা আমাদের কিন্তু টোটাল 3 দিনের একটা প্ল্যান। চতুর্থ দিন সকালবেলা আমরা দেশে ব্যাক করব, যেহেতু করোনার, আপনারা বলেছি শুরুর দিকে যে এই সময়টা যখন আমরা শ্যুট করছিলাম করোনা তখন চারিদিকে চলে আসছে, এবং একটা শোরগোলও উঠে গিয়েছে যে আমাদের দেশেও চলে আসবে এরকম একটা অবস্থা 2020 সালের। তো আমাদের টার্গেটটাই ছিল যত তাড়াতাড়ি ঘুরে দেশে চলে আসে, এবং দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, এটাই ছিল শেষ ট্যুর, যেটা কিনা 2021 চলে আসছে, আমরা এখনও ট্যুর করতে পারি নাই। দেখেন ওপর থেকে কতটা সুন্দর পারো ভ্যালি। তো এই হচ্ছে পারো মিউজিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন,
এবং এটা হচ্ছে পারো জং। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন টাইগার নেস্টের উদ্দেশ্যে। চলেন দেখি। এই হচ্ছে টাইগার নেস্ট, প্রায় 3000 3500 ফিট ওপরে। আমরা এখান থেকেই ছবি নিয়ে নিচ্ছি, কারণ এর চেয়ে বেশি দূরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। ঘোড়ার মাধ্যমেই আপনি এতটুকু আসতে পারবেন। এবং আরও এক দুটো স্ন্যাপ আমি যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে টাইগার নেস্ট। টাইগার নেস্ট কিন্তু শুধুমাত্র একটি দর্শনীয় স্থান না, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ধর্মীয় স্থাপনাও বটে। শেষ পর্যন্ত থিম্ফু সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমাদের যে সেই লাগবে, আমরা সেখানে গেছি, বেস্ট। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই লাক্সারি কার। বারবার বলছিলাম সকালের ভিডিওতে, সকালের পার্টেও বলেছিলাম যে আমাদের গত বছর উনি এইটা দিয়ে সার্ভিস দিয়েছিলেন। উনি আমাদের জন্য স্পেশালি এই গাড়িটাকে আবার কল করে নিয়ে আসছেন এবং এই গাড়িটা দিয়ে আজকে আমাদেরকে উনি থিম্ফু পৌঁছে দেবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমরা মানে প্রায় সন্ধ্যা শেষ হয়ে রাত হয়ে আসছে, প্রায় 2-2.5 ঘন্টা লাগবে থিম্ফু পৌঁছতে। আমরা পারো লিভ করছি। তো আমি যদি একটু সাম আপ করি আজকের আমাদের পুরো ট্যুরটা, দেখেন আজকে আমরা কী কী করলাম। আপনারা এভাবেও করতে পারেন বা আপনারা অন্য কিছুও করতে পারেন। এই ফ্রি টাইমে এই আলোচনাগুলো আমি বলে দিই। দেখেন আজকে আমরা কি করেছিলাম, আমরা ঢাকা থেকে ল্যান্ড করলাম। ল্যান্ড করার পরই আমরা সরাসরি চেলালা পাসে চলে গেলাম। চেলালা পাসে যেতে পারিনি, হয়তো বা রাস্তায় বরফ না থাকলে আমরা উঠে যেতাম, বাট আমি চেলালা পাস কাভার করলাম। ওখান থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম দুপুর বার্ডস আই ভিউ পয়েন্টে, যেখান থেকে আমরা বিমানের ল্যান্ড অ্যান্ড টেক অফটা দেখতে পারি। তারপর আমরা দুপুরের খাবার নিলাম ইন্ডিয়ান আর্মির সেই রেস্টুরেন্টটাতে, কারণ একমাত্র ভালো বাংলা স্বাদযুক্ত বাংলা খাবার আপনি ওখানেই পাবেন। তারপর আমরা যেটা করলাম, আমরা চলে গেলাম পারো মিউজিয়াম দেখতে, তারপর চলে গেলাম পাশেই পারো জং রয়েছে, জং দেখতে। তারপর আমরা টাইগার নেস্টের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। এখানে একটু বলে রাখা ভালো, কেউ যদি টাইগার নেস্টে উঠতে চান হাইক করে বা ঘোড়ার মাধ্যমে উঠতে চান, তবে অবশ্যই এই ধরনের প্ল্যানগুলো তার জন্য নয়। তারা অবশ্যই পারোতে একদিন স্টে করে বা 2 দিন স্টে করবেন, কারণ উপরে উঠে কিন্তু আপনি অনেক টায়ার্ড হয়ে যাবেন। এভাবে আপনার জন্য এই ডে ট্যুরটা হবে না। তো আমরা এই জিনিসগুলো জাস্ট দেখে আমরা কিন্তু এখন ব্যাক করছি থিম্ফুতে যাওয়ার পর আমাদের বেশ কিছু কাজ আছে। দেখেন রাতের থিম্ফুর রাস্তা, কাজগুলোর মধ্যে হচ্ছে আমাদের যদি পুনাখা যাই সেটার জন্য আমাদের একটা পাস নিতে হবে, এবং সেই পাসটা কিন্তু অবশ্যই দেখতে হবে তাদের কোনো ন্যাশনাল হলিডে বা কোনো বন্ধ যেন না থাকে। আমরা জানি না আমরা রাত্রে গিয়ে ম্যানেজ করতে পারবো কি না, কারণ আমার টার্গেট ছিল এতগুলো জায়গা না দেখেই একটু আগে যাই, কারণ যেহেতু আমাদের 3 দিনের একটা ছুটি আমরা নিয়েছি। তো দেখা যাক এখন গিয়ে ম্যানেজ করতে পারি কিনা, তা না হলে বেশ একটু ঝামেলা হতে পারে পুনাখা যাওয়ার ক্ষেত্রে, কারণ পুনাখা যেতে গেলে আপনাকে পাস নিয়েই যেতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে থিম্ফুর গেট, অনেকটা আমরা সিটি গেট যেগুলো বলি আমাদের দেশে, এবং এই হচ্ছে রাতের থিম্ফু সিটি, ভুটানের রাজধানী থিম্ফু সিটি। মোটামুটি যথেষ্ট আধুনিক হয়ে গিয়েছে এবং দেখবেন বেশ কিছু ফ্লাইওভার আছে। সবচেয়ে বড় কথা আমার কাছে কেন যেন মনে হয় ভুটান আপনার বারবারই আসতে মন চাবে। আপনি যদি নেপালেও যান, কম্পেয়ার করেন নেপালের সাথে, ভুটান ইজ ফার 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 বেটার। এখন আপনি কিভাবে আসবেন এটা আপনি চুজ করবেন। আপনি চাইলে বাই রোডে আসতে পারেন, সময়টা একটু বেশি লাগবে, বাট ফুটসিলংয়ের এই অসাধারণ ভিউটা আপনি পাবেন। আর যদি মনে করেন পাহাড়ের এই ভিউটা, এই থ্রিলটা আপনি পেতে চান, তাহলে অবশ্যই ড্রু কেয়ারে আসবেন। তবে ড্রু কেয়ারের সমস্যাটা হচ্ছে একমাত্র কেরিয়ার হিসেবে এদের ভাড়াটা বেশি, এবং আমি জানি না এর পরের বার যখন ফ্লাইট খুলবে ভুটানে প্রতিদিনের জন্য যে চার্জের কথাটা আমরা শুনছিলাম সেটা ধার্য করা হবে কি হবে না। তো যাই হোক, এটা এখনও আমরা ধরেন এই ভিডিওটা আমরা পোস্ট করছি আজকে 2021 সালে, হয়তো বা আমরা যদি পরে আবার কখনো যাই তো হয়তো ওই ভিডিওটাতে আমরা বা ওইখানে গেলে আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি কি। তো যাই হোক, এই পুরো ভিডিওটা কিন্তু এক ধরনের ব্রিফ ভিডিও। যারা হয়তো বা আরেকটু বেশি সময় থাকতে চান তাদের জন্য আমি হয়তো বা পরে আরেকটা ডিরেকশন দিব যে কীভাবে করলে আপনি আরও একটু বেশি সময় ব্যয় করে আরেকটু বেশি করে এনজয় করতে পারেন ভুটানের সৌন্দর্য। তো আমরা আজকে থাকবো হচ্ছে ভুটানের, গতবার ওখানেই ছিলাম, ভুটান বুটিক রেসিডেন্সি, 2500 টাকা করে এর ভাড়া পার ডে। অসাধারণ একটা হোটেল, আমরা দেখাবো সেটা। তবে তার আগে আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা এটাই একটাই রাস্তা থিম্ফুর, এবং এই রাস্তাটা তাসি হোটেল যেখানে আছে, ভুটানের মধ্যে বিগেস্ট 5 স্টার হোটেল, তার পাশেই আমাদের হোটেলটা, সেখানে গিয়ে থামবে। তো অনেক কথা বলেছি, হয়তো বা গুছিয়ে বলতে পারিনি, কারণ 1 বছর আগের ভিডিও, মানসিকভাবে যথেষ্ট ডিপ্রেস ছিলাম, ভাবলাম পাবলিশ করা উচিত। আপনারা আমাকে সাপোর্ট করছেন, আস্তে আস্তে আরও সাপোর্ট করবেন।
সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলটাকে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কোথায় কীভাবে সহজে থাকতে পারবেন। তো আমরা প্রায় চলে আসছি, আমরা এখন নামবো এবং আমরা সেটা দেখাবো আপনাদেরকে। এটাই আমাদের হোটেলের রাস্তা ছিল। অতঃপর চলে আসলাম ভুটান বুটিক রেসিডেন্সিতে এবং অসম ফিলিং, সাথে আছে আমাদের গাড়ি। তো যাই হোক বন্ধুরা, একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন করোনার মধ্যে। থ্যাংক ইউ।